হ্যালো। হ্যাঁ, আজকে আমরা obstetrics and gynecology সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে আমরা প্রেগন্যান্সির সময়ের যে জিনিসগুলো ঘটে সেগুলো আলোচনা করব। আলোচনার মধ্যে আমরা আগের দিন যেগুলো করেছি আলোচনা, আগের দিনে একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি লেকচার হয়েছে, টোটাল প্রেগন্যান্সি, সেখানে মায়েদের চেঞ্জ, আমাদের হোমিওপ্যাথিক ফিলোসফি কি, এগুলো। কিন্তু আজকে আমরা, অনেকে অনুরোধ করেছিলেন যে স্টেপ বাই স্টেপ প্রেগন্যান্সি যে প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটে, তার ম্যানেজমেন্ট, তার আমাদের মেডিসিন কি, ফার্স্ট এগুলো জানার আগে আমাদের যেগুলো জানতে হবে যে প্রেগন্যান্সি শুরু হচ্ছে কখন থেকে। আমরা এগুলো যদি এটা অনেক সময় দেখেছি, প্রেগন্যান্সির শুরুটা যদি আমরা ধরি, আগের দিনও আমি বলেছি যে মায়েদের মেনস্ট্রুয়েশন সাইকেলের মিড মেনস্ট্রুয়াল ডেট, যেটা 28 দিনের সাইকেল হলে তার মধ্যে 14 ডেতে ওভুলেশন হয়। এই ওভুলেশন মানে ডিসচার্জ অফ ওভাম। ডিসচার্জ অফ ওভাম হওয়ার পরেই কিন্তু যদি সেটা ফার্টিলাইজ হয় স্পার্ম দ্বারা, সে ফার্টিলাইজেশনটা কোথায় হয়? ইউটেরাইন টিউবের আমপালাতে। ইউটেরাইন টিউবের আমপালাতে যেটা ফার্টিলাইজ হচ্ছে, ফার্টিলাইজেশনের পরে যেটা চেঞ্জ হচ্ছে, দুটো হ্যাপ্লয়েড সেল ট্রান্সফর্ম হচ্ছে ডিপ্লয়েড সেল, দ্যাট ইজ জাইগোট। এবং এই ফার্টিলাইজেশনের টাইমটা যদি আমরা 0 আওয়ার ধরি, 0 আওয়ার, এখান থেকে স্টার্ট করছে আমাদের লাইফ। সেটা হচ্ছে জাইগোট, সেটা হচ্ছে ইউনিসেলুলার, একটাই সেল। তাহলে আমাদের টোটাল যে লাইফ সাইকেলটা স্টার্ট হচ্ছে, এটা একটা সেল দিয়ে স্টার্ট হচ্ছে। এটা ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পরে যেটা হচ্ছে ব্লাস্টোমিয়ার, মরুলা এবং ব্লাস্টোসিস্ট, মানে ডেভেলপমেন্ট হচ্ছে। 0 আওয়ারে যদি ফার্টিলাইজেশন হলো, 1 সেল হলো, তাহলে 24 to 30 আওয়ারের মধ্যে ওটা 2 সেলে ট্রান্সফর্ম হবে, ডিভিশন হয়ে যাবে। এবার তারপরে আবার ওটা 4টে সেলে ট্রান্সফর্ম হবে। এবং এটা একটা মরুলা লাইক, মালভেরি লাইক স্ট্রাকচার, একটা বলের মতো এটা হবে, মানে কম্প্যাক্ট সেলুলার। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভামের জোনা পেলুসিডা যে কভারিং, সে কভারিংটা ইনট্যাক্ট থেকে অনলি নিউক্লিয়াসগুলো, ডিপ্লয়েড সেলসগুলো, তার মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। এটা ক্লিয়ার কথা। এবং এই সেল ডিভিশন হতে 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 সেটা একটা জায়গায় ব্লাস্টোসিস তৈরি হচ্ছে, এবং এটা আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউব থেকে ট্রাভেল করে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে এটা রিচ যাচ্ছে। এবং ইউটেরাইন ক্যাভিটিতে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা ইমপ্ল্যান্টেশন বলে। এবং এই ইমপ্ল্যান্টেশন
টাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন। ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন। ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন তাহলে কখন হচ্ছে? যখন কিনা ফার্টিলাইজ ওভামটা আফটার সাম মাইটোসিস সেল ডিভিশন, যার জোনা পেলুসিডাটা ইনট্যাক্ট আছে, সেটা ইউটেরাইন টিউবের মধ্যে এন্টার করছে। এবং ইউটেরাইন টিউবের মধ্যে এন্টার যখন করছে, তখন ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ইউটেরাইন টিউব থেকে ইউটেরাইন ক্যাভিটিতে আসছে। ইউটেরাইন ক্যাভিটি মধ্যে some mucus membrane, some fluid layer is there, সেগুলো কি করছে? অ্যাবজর্ব হচ্ছে। এবং অ্যাবজর্ব হওয়ার পরে কি হচ্ছে? যে জোনা পেলুসিডার মধ্যে যে কম্প্যাক্ট সেল ছিল, সে কম্প্যাক্ট সেলগুলো নিজেদের মধ্যে একটা সেলুলার গ্যাপ তৈরি করছে এবং ওখানে একটা ভাস্ট ফ্লুইড স্তর সেখানে যাচ্ছে এবং আস্তে আস্তে জোনা পেলুসিডার ভিতরে হচ্ছে একটা টেনশন বাড়াচ্ছে এবং এটা ইউটেরাইন টিউবে ক্রল ডাউন করছে, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ক্রল ডাউন করছে। এবং ইউটেরাইন ক্যাভিটির মধ্যে নন প্রেগন্যান্ট স্টেটে কী ছিল? এন্ডোমেট্রিয়াম। আর এই সময়ে চেঞ্জ হয়ে হলো ডেসিডুয়া। এটা যখন অ্যাকচুয়ালি সাইট অফ ইমপ্ল্যান্টেশন in uterine cavity, এটা হচ্ছে আপার পার্টে হচ্ছে, নিয়ার টু দ্য ফান্ডাস, এবং অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাইন ক্যাভিটির মধ্যে এটা ইমপ্ল্যান্টেশন হচ্ছে। এবং ইমপ্ল্যান্টেশন হওয়ার কতগুলো স্টেজ আছে। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যে ডেসিডুয়াটা আছে, সে ডেসিডুয়ার সেলস, দ্যাট ইজ ম্যাটার্নাল সেলস, আর ফার্টিলাইজ ওভামটা যেটা ক্রল ডাউন করছে, সেটা আস্তে আস্তে বললাম জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে গেল। এবং জোনা পেলুসিডা যখনই ডিসঅ্যাপিয়ার করে গেল, তখন সেই সেল মাস যেগুলো কিনা ডিরেক্টলি ডেসিডুয়ার কন্ট্যাক্টে আসছে, আছে, সেটাকে বলে আউটার সেল লেয়ার। এবং আউটার সেল লেয়ার আর ইনার সেল লেয়ারের একটা ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছে। যে আউটার সেল লেয়ার, এটাকে সাধারণত ট্রোফোব্লাস্টিক লেয়ার বলা হয়, এটা কি করছে? ম্যাটার্নাল সেলস, যেটা ডেসিডুয়াল সেলস, সেই সেলসগুলোকে পাশাপাশি প্রথমে থাকছে, এটাকে বলা হয় অ্যাপোজিশন, পাশাপাশি থাকছে। তারপরে কি হচ্ছে? এই সেলগুলো ডেসিডুয়াল সেলকে সঙ্গে একটা অ্যাডিশন হয়ে যাচ্ছে, তারপরের স্টেজে হচ্ছে এই ট্রোফোব্লাস্টিক সেলসগুলো ইনভেড করতে গেলে সাধারণত কি করতে হবে? ডেসিডুয়াল সেলসগুলোকে কিল করতে হবে। তাহলে ডেসিডুয়াল সেলগুলো তার এনজাইমেটিক রিয়াকশন দিয়ে সেলগুলো, কিছু অটোলাইটিক এনজাইম আছে, সেই এনজাইম দিয়ে সেলসগুলো
ডিস্ট্রয় হচ্ছে এবং তার যে নিউট্রিয়েন্ট, সেই সেলের মধ্যে যে নিউট্রিয়েন্ট, সেই নিউট্রিয়েন্টগুলো ট্রান্সফার হচ্ছে ফিটাল সেলে, ট্রোফোব্লাস্টিক সেলে, বাই সিনসাইটিও ট্রোফোব্লাস্ট। তাহলে এইভাবে একটা ট্রোফোব্লাস্টিক আউটার লেয়ার সেলসগুলো ডেসিডুয়াল সেলে ইনভেড করছে এবং একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা যখন যাচ্ছে তখন সেই সেলগুলো ফার্স্টলি তাকে বলা হচ্ছে ট্র্যাবেকিউলি। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে টোটাল সেল মাসের মধ্যে আউটার সেল লেয়ার এবং ইনার সেল মাস। আউটার সেল লেয়ার সাধারণত তৈরি করে কি প্রোটেক্টিভ অ্যান্ড নিউট্রিটিভ পার্ট অফ দ্য বেবি ফিটাস। আর ইনার সেল মাস কী করে? ইনার সেল মাস তৈরি করে বেবি ইটসেলফ, ফিটাসটাকে তৈরি করে ইনার সেল মাস। এখন এই যে ইনার সেল মাস, তার সঙ্গে এই প্রোটেক্টিভ বা নিউট্রিটিভ পার্ট অফ দ্য বেবি যেটা হচ্ছে, তার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয়। এখন এই প্রোটেক্টিভ অ্যান্ড নিউট্রিটিভ পার্ট অফ বেবি কি? আমরা জানি কি, নাম্বার 1 প্লাসেন্টা, অ্যামিয়ন, অ্যামিউনিটিক ফ্লুইড, আর সামটাইম কোরিয়ন এবং কোরিয়ন অ্যামিউনিটিক ফ্লুইড, এগুলো তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে প্রোটেক্টিভ পার্ট। আর নিউট্রিটিভ পার্ট, এগুলো হচ্ছে নিউট্রিশন। যেহেতু নিউট্রিশন সাপ্লাই দিচ্ছে, সেই জন্য একে নিউট্রিটিভ পার্টও বলা হচ্ছে, প্লাসেন্টা এটসেট্রা। এখন ইনার সেল মাসের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এই সেল মাসের যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টের একটা সিকুয়েন্স আছে। এটা যদি হারমোনিয়াসলি না হয়, সাইমালটেনিয়াসলি একসঙ্গে না হয়, তাহলে কিন্তু একটা ডিফেক্ট দেখা দিতে পারে। এই সময় কি ডিফেক্ট দেখা দিতে পারে? ইনার সেল মাসের গ্রোথ যদি রিটার্ডেড করে, তাহলে ইনার সেল মাস বেবির ইটসেলফ গ্রোথের বিভিন্ন প্রবলেম হতে পারে। যেমন ধরো নিউরাল টিউবের ডিফেক্ট হতে পারে এই সময় যেগুলো হয়। আবার অনেক সময় প্লাসেন্টার ফরমেশনের প্রবলেম হতে পারে। এবং এই সমস্ত কিছু হয় অনেক সময় জেনেটিক্যাল কারণে, অনেক সময় ইমিউনোলজিক্যাল কারণে হয়। এবং এই সময় যে ফার্স্ট ট্রাইমেস্টারে যে অ্যাবর্শনগুলো আমরা পাই, এগুলো হচ্ছে এই ধরনের ইমপ্লান্টেশন এবং তার পরবর্তীতে ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে এগুলো পায়। এখন এই ইমপ্লান্টেশন হচ্ছে কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, অনেকগুলো ফ্যাক্টরই কাজ করে। তার মধ্যে আমরা কতগুলো জিনিস আমরা অবশ্যই লক্ষ্য করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে LIF, এটাকে বলা হয় লিউকোমিয়া ইনহিবিটরি ফ্যাক্টর। এটা হচ্ছে বডির মায়ের সেলের মধ্যে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর এই সময় ডেভেলপ করে, যেটা কিনা হোয়াইট ব্লাড সেলকে তার অ্যাক্টিভিটি থেকে একটু মানে কি বলবো, একটু বাধা দেয়, ইনহিবিটরি ফ্যাক্টর। এখন এগুলো তারপরে হচ্ছে কি EGF, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। EGF, হ্যাঁ, এটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। আরেকটা আছে IGF, এটা ইনসুলিন লিঙ্ক গ্রোথ ফ্যাক্টর। এই সমস্ত অনেকগুলো ফ্যাক্টর এই সময় প্লে করে, তার ফলে ইমপ্লান্টেশনটা হয়। ইমপ্লান্টেশনের সময়ে, ইমপ্লান্টেশন হচ্ছে প্রাইমারি স্টেজ অফ ডেভেলপমেন্ট। সেখানে আবার ওই ট্রোফোব্লাস্টিক সেলস, এই ট্রোফোব্লাস্টিক সেলের মধ্যে সেল থেকে অনেকগুলো সেলস ডেভেলপ করে, যেমন সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট। এবং সাইটোট্রোফোব্লাস্ট ইজ ওয়ান অফ দ্য ভাইটাল সেলস which
can protect the baby and which can help to get the nutrition. এই সাইটোটোপোপ্লাস্টটা অনেক সময় ভিলির মধ্যে থাকে, অনেক সময় এক্সট্রাভিলাস স্পেসে থাকে, অনেক সময় ম্যাটার্নাল যে ডেসিডুয়াল সেলের লাইনিং সেখানে থাকে। এগুলো সাইটোটোপোপ্লাস্ট এর একটা ফাংশন থাকে। কিন্তু এর মধ্যে যেটা আর একটা আছে সেটা হচ্ছে ডেসিডুয়া। ডেসিডুয়াটা কি? হোয়াট ইজ ডেসিডুয়া? ডেসিডুয়াটা হলো, আগেই বলেছি, ডেসিডুয়া হচ্ছে এন্ডোমেট্রিয়াল যে লেয়ার, এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ডেসিডুয়াল রিয়াকশনের পরে ডেসিডুয়া তৈরি করে, এবং এই ডেসিডুয়াটা টোটাল ইউটেরাইন ক্যাভিটি জুড়ে থাকে। এবং ডেসিডুয়ার 3টে সাধারণত লেয়ার আছে, যেমন এন্ডোমেট্রিয়ামেরও লেয়ার আছে, আবার ডেসিডুয়ারও 3টে লেয়ার আছে। একটা সুপারফিশিয়াল লেয়ার, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার, একটা হচ্ছে বেজাল লেয়ার। এই 3টে লেয়ার আছে। 3টে লেয়ারের 3 ধরনের একটা ফাংশনও আছে, এবং ইন্টারমিডিয়েট স্পঞ্জি লেয়ার এগুলো আছে। এবং ডেসিডুয়া ডিউরিং প্রেগনেন্সি, থ্রু আউট দ্য প্রেগনেন্সি আমরা ডেসিডুয়াকে কতটা ভাগে ভাগ করি। 1 নম্বর হচ্ছে ডেসিডুয়া বেজালিস, যেটাকে বলে সেরোটিনা, একটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর একটা হচ্ছে ডেসিডুয়া ভেরা। 3 ধরনের ডেসিডুয়া। তাহলে এটা কি পজিশনগত? এই ডেসিডুয়ার সেলুলার যে স্ট্রাকচার সব এক, কিন্তু এই যে ডেসিডুয়া বেজালিস মানে হচ্ছে যেখানে সিনসাইটোটোফোভলা, যেখানে প্লাসেন্টাটা যে স্তরে ইমপ্ল্যান্ট হচ্ছে তাকে ডেসিডুয়া বেজালিস বলছে। এবং ডেসিডুয়া বেজালিসের মধ্যে যখন একটা ইমপ্ল্যান্ট হচ্ছে সেল, সেই সেলটা টোটাল টোফোপ্লাস্টিক সেল লেয়ারটা কিন্তু মায়ের ডেসিডুয়ার ভিতরে এনগলভড হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই সেলগুলোর টোটাল যে ফার্টিলাইজ ওভাম ইজ কভার্ড বাই ডেসিডুয়াল সেল। তাহলে ডেসিডুয়াল সেল যেটা কিনা টোটাল টোফোপ্লাস্টিক সেল এবং কি বলবো ফার্টিলাইজ ওভামটাকে যে এনগালভ করে নিল, তার চারিদিকে থাকছে, সেটাকে বলছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। ওটা লেয়ার হিসাবে কাজ করেছে, প্রোটেক্টিভ লেয়ার হিসাবে। আর বাকি জায়গায় যে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যে ডেসিডুয়াটা আছে তাকে বলছে ডেসিডুয়া প্যারাইটালিস। এখন এই ডেসিডুয়া ক্যাপসুলারিস, যত ডেসিডুয়াটা ইনার সেল মাস, দ্যাট ইজ বেবি যত গ্রোথ হবে, এই ডেসিডুয়া ক্যাপসুলারিসটা তত বাড়বে, এবং ডেসিডুয়া ক্যাপসুলারিস এবং ডেসিডুয়া প্যারাইটালিসের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা রিডিউস হয়ে যাবে। সেই গ্যাপটা একটা টাইমে আসবে। এটা মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টার জুড়ে থাকে। সেই টাইমে ডেসিডুয়া প্যারাইটালিস এবং ডেসিডুয়া ক্যাপসুলারিস মিলে যাবে, কোনো গ্যাপ থাকবে না। এবং সেই জন্য হচ্ছে হাইপোথেটিক্যালি বলা হয় যে ফার্স্ট মান্থের পরেও যদি কোনো ফার্টিলাইজ ওভাম হওয়ার চেষ্টায় 1 মাসের গ্যাপও আর একটা ফার্টিলাইজ ওভাম ইমপ্ল্যান্ট হতে পারবে। এটা হচ্ছে হাইপোথেটিক্যালি, কিন্তু সাধারণত এটা হয় না। তাহলে এটা হলো ডেসিডুয়া। তাহলে ডেসিডুয়া হচ্ছে মায়ের পার্ট। এবার হচ্ছে ফিটালের পার্ট। ডেসিডুয়া হচ্ছে, বারবার বলছে, এটা মায়ের পার্ট। ডেসিডুয়া বেজালিস, ডেসিডুয়া প্যারাইটালিস অ্যান্ড ডেসিডুয়া ক্যাপসুলারিস, এই 3টে পার্টই হচ্ছে মায়ের পার্ট। এরপরে যেটা আমরা আলোচনায় আসবো, কোরিয়ন, যেটা হচ্ছে ফিটাসের পার্ট, যেটা আপনার তৈরি হচ্ছে ওই প্রাইমারি ভিলি, সেকেন্ডারি ভিলি, কোরিয়নিক ভিলি, টার্সিয়ারি ভিলি। এগুলো হচ্ছে ফিটাল সেলসগুলো তার ডেভেলপমেন্টাল স্টেটে। ফার্স্ট বললাম যে সিনসাইটোটোফোব্লাস্ট যখন ডেসিডুয়াল সেলের মধ্যে ইনভেড করে যাচ্ছে তাকে সিনসাইটোটোফোব্লাস্ট বলছে। এই সিনসাইটোটোফোব্লাস্টের চারিদিকে যখন মায়ের সেল আছে সেটাকে বলছে ট্র্যাবিকিউলি। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, ট্র্যাবিকিউলি। এবার এই ট্র্যাবিকিউলি হচ্ছে একটা লং প্রজেক্টেড স্ট্রাকচার। এই ট্র্যাবিকিউলির মধ্যে যখন
কিছু সাইটোট্রোফোপ্লাস্ট বা কিছু মেসেনকাইমাল সেলস আসছে, তাকে বলছে সেকেন্ডারি ট্রোফোপ্লাস্ট আর সেকেন্ডারি ভিলি। আবার এই সেকেন্ডারি ভিলিতে যখন মেসেনকাইমাল লেয়ারে যখন ব্লাড এবং ব্লাড সেল তৈরি হচ্ছে, ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, তখন তাকে বলছে টার্সিয়ারি ভিলি। এই টার্সিয়ারি ভিলিটায় আলটিমেটলি ট্রান্সফর্ম করে ভিলাস সিস্টেমে, এবং সেকেন্ডারি ভিলি 16 ডেটের ডেভেলপ হচ্ছে, আর টার্সিয়ারি ভিলি ডেভেলপ হচ্ছে 21st ডেটে। এই ডেটগুলো আমাদের একটা ডেভেলপমেন্ট প্রসেসে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ডেটগুলোর ডেভেলপমেন্টে যদি আমরা জানতে পারি, তাহলে কোন শিশুটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিছিয়ে আছে, কোনটা ওভার গ্রোথ হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারবো। এবং আলটিমেটলি এই যে কোরিয়নিক ফন্ডোসাম এবং কোরিয়নিক লিভ যেটা হচ্ছে 3rd মান্থে তৈরি হচ্ছে, এটার সঙ্গে যে ডেসিডুয়ার যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এবং তার ফলে ইনার সেল মাসের বাইল্যামিনার জার্ম ডিস্ক যখন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা একটোডাম, একটা এন্ডোডাম, একটা ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল, যেটা হচ্ছে নিউরাল টিউবের সঙ্গে তৈরি হচ্ছে, এবং এখানে একটা কানেকটিং স্ট্রাক, এটা আম্বলিকাল কর্ড পরবর্তীকালে এটা ডেভেলপমেন্ট হয়, এবং এই আম্বলিকাল কর্ড ডেভেলপমেন্ট হয়, এবং আমরা জানি ইয়ক স্যাক, যেখান থেকে ফার্স্ট ওই আমাদের ব্লাড সেল এগুলো তৈরি হচ্ছে, এবং 14 দিনের মাথায় প্রাইমারি স্টাফ তৈরি হচ্ছে। তাহলে এই ডেভেলপমেন্ট একটা কি বললাম, একটা এক্সট্রা একটা ফার্টিলাইজোবামের দুটো পার্ট, একটা হচ্ছে এক্সট্রা সেল আর একটা হচ্ছে ইনার সেল মাস। তাহলে আউটার সেল মাস সেটা তৈরি করছে প্রোটেক্টিভ অ্যান্ড নিউট্রিটিভ পার্ট, দ্যাট ইজ প্লাসেন্টা, ইমিউনিটি ফিল্ড, এটসেট্রা, অ্যান্ড আর একটা তৈরি করছে ইনার সেল মাস, যেটা হচ্ছে বেবিকে ইটসেলফ তৈরি হচ্ছে। এখন এই যে বেবিটার ডেভেলপমেন্ট আমরা কেন পড়ছি, বেবিটার ডেভেলপমেন্ট এই কারণে পড়ছি, মায়ের যে ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে বেবির যে ডেভেলপমেন্ট, এটা যদি একটা সিকুয়েন্সে না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কি এখানে কিছু হেলথ হ্যাজার্ড বা বেবি আলটিমেট গোল কি, আমাদের গোল হচ্ছে টু গেট হেলদি বেবি ফ্রম হেলদি মাদার। এখন হেলদি বেবি অ্যান্ড হেলদি মাদার আমরা যদি পেতে পারি, তাহলে আমাদের এটা একটা অ্যাচিভমেন্ট, এবং সেই জন্যে আমরা যদি একটা সিকুয়েন্স, আমি যতগুলো আলোচনা করলাম, এটা যদি একটা মানে সিনপসিস আকারে আমি বলতে চাই, তাহলে ফার্টিলাইজেশন যদি 0 আওয়ারে হয়, এবং ফার্টিলাইজেশন 0 আওয়ার মিনস এটা হচ্ছে ওভুলেশনের টাইম, দ্যাট ইজ মিড মেনস্ট্রুয়াল পিরিয়ড। এবং মিড মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে 14 ডে। 14 ডে মানে হচ্ছে ওভুলেশনের টাইম। ওভুলেশনের সময়ে যদি আমরা ধরে নিই ফার্টিলাইজেশন হচ্ছে, দ্যাট ইজ 0 আওয়ার। এই 0 আওয়ার মানে এই সময় জাইগোটটা তৈরি হচ্ছে। জাইগোট তৈরি হওয়া মানে সেটা ইউনিসেলুলার, একটা সেল। এই একটা সেল থেকে দুটো সেল ডিভিশন, দ্যাট ইজ মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন দুটো সেল পরিণত হচ্ছে কখন? 24 ঘন্টা, দ্যাট ইজ 24 থেকে 30 ঘন্টার মধ্যে, দ্যাট ইজ 1 ডে। তাহলে 1 ডেতে 2 সেল। আবার নেক্সট 40 to 50 আওয়ারে সেই দুটো সেল আবার 4টে সেল তৈরি করছে।
এইভাবে একটা টাইম বাউন্ডিং আছে, যেমন 72 আওয়ার্সে আমরা দেখি 12 সেল, মানে মাইটোসিস সেল ডিভিশনটা আবার এ হচ্ছে। এবার 96 আওয়ার, দ্যাট ইজ 4th ডেতে 16টা সেল, 16 সেল, এবং এই 16 সেল যখন তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মরুলা লাইক স্ট্রাকচার, মরুলা লাইক স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটা যখন তৈরি হচ্ছে, এটা হচ্ছে কম্প্যাক্ট সেল লেয়ার বলেছিলাম। এই কম্প্যাক্ট সেল লেয়ারটা 5th ডেতে ব্লাস্টোসিস তৈরি করছে, এবং 4th to 5th ডেতে আবার ট্রাভেল করছে ক্যাভিটিতে। এবং ক্যাভিটিতে কি হচ্ছে, জোনা হ্যাচিং, যেটা বললাম জোনা পেলুসিডা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করছে, যেটা জোনা হ্যাচিং বলছে। এই জোনা হ্যাচিং বিষয়টা অনেক, জোনা হ্যাচিং যখন হচ্ছে তখন কি হচ্ছে, টোটাল সেলুলার মাসটা এক্সপোজ হচ্ছে, ন্যাকেড হচ্ছে এবং ইউটেরাইন টিউবে, এবং ইমপ্ল্যান্টেশন শুরু হচ্ছে, এবং ইমপ্ল্যান্টেশন কমপ্লিট হচ্ছে 10 to 11 ডেতে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইমপ্ল্যান্টেশন। তারপরে 13 ডেতে প্রাইমারি স্টেম বেলি করে 21st ডেতে হচ্ছে টার্সিয়ারি স্টেম বেলি তৈরি হচ্ছে, এবং ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে হচ্ছে 21 to 22 ডেজে বাই আল্ট্রাসাউন্ড করে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড অ্যাপিয়ার করছে। এই হচ্ছে একটা সিকুয়েন্স। এই সিকুয়েন্সে তাহলে আমরা যখন প্রেগনেন্ট লেডিকে আমরা ট্রিটমেন্ট করতে যাব বা তার ওয়েলবিং জানতে যাব, তার যেমন ওভুলেশনের পরেই আর কোনো হচ্ছে না, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, কিন্তু মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাহলে তার ফিজিওলজিক্যালি কিছু চেঞ্জেস এসছে। তার কি এসছে, তার ফার্টিলাইজ ওভামটা ডেসিডুয়াতে ইমপ্ল্যান্ট করেছে 1 নম্বর। 2 নম্বর কী হয়েছে, কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে। কর্পাস লুটিয়ামটা কোথায় আছে, ওভারিতে ছিল, সেই ওভারি থেকে রাপচার হয়ে ওভাম এসছে, এবং কর্পাস লুটিয়ামটা একটা এন্ডোক্রিন গ্ল্যান্ডে ট্রান্সফর্ম হয়েছে, সে কিছু হরমোন সিক্রেট করছে। তাহলে এবং কর্পাস লুটিয়ামের সিক্রেশনটা কী করছে, কর্পাস লুটিয়ামের সিক্রেশনটা যে ওভামটা ফার্টিলাইজ হলো, সেই ওভামটা যতক্ষণ না ইমপ্ল্যান্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্পাস লুটিয়াম তার প্রোটেকশন, তার নিউট্রিশনটাকে কন্ট্রোল করছে। এবং যখনই ইমপ্ল্যান্টেশন হলো, এবং ইমপ্ল্যান্টেশনের পরে যখন প্লাসেন্টা তৈরি হচ্ছে, সেই প্লাসেন্টাল সেলস, দ্যাট ইজ একটা প্লাসেন্টাল মেমব্রেন বলে একটা কথা আছে, সেই প্লাসেন্টাল মেমব্রেনের আলফা জোন, বিটা জোন, এই বিটা জোন আবার কী করছে, এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসাবে ফাংশন করছে। তখন কি হচ্ছে, নন প্রেগনেন্ট স্টেটে মায়েদের যা এন্ডোক্রিন গ্ল্যান্ড অ্যাক্টিভ ছিল তার সঙ্গে অ্যাডিশনাল এন্ডোক্রিন গ্ল্যান্ড কি, কর্পাস লুটিয়াম অ্যান্ড প্লাসেন্টা টেম্পোরারি। এগুলো হচ্ছে হরমোনের চেঞ্জ আনছে, হরমোনের কনসেন্ট্রেশনকে বদল ঘটাচ্ছে, এবং এগুলো হচ্ছে মায়ের টোটাল ফিজিওলজিকে তার চেঞ্জেস ঘটাচ্ছে। এবার ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যদি দেখি, ফার্স্ট ট্রাইমেস্টারে চেঞ্জেসগুলো কী কী চেঞ্জ দেখব। ফার্স্ট ট্রাইমেস্টারের যে চেঞ্জ, বা ধরো টোটাল প্রেগনেন্সির সময় কতগুলো সাইন সিমটম আসে, অ্যাডিশনাল সাইন সিমটম। তাহলে একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে, তার সাইন কিছু আছে, পজিটিভ সাইন বা অ্যাবসলিউট সাইন কতগুলো আছে। যেমন কি নাম্বার 1, সেটা হচ্ছে মায়ের অ্যাবডোমেনের যে ইউটেরাস এনলার্জ হয়েছে, সেই এনলার্জ ইউটেরাসকে প্যালপেট করে ফিটাল পার্ট পাওয়া যাচ্ছে, ফিটাল পার্ট। তাহলে যে ফিটাল পার্ট যদি পাওয়া যায়, তাহলে ফিটাল পার্ট
পাওয়া গেলে সেটা হচ্ছে অ্যাবসলিউট সাইন। এটা কখন পাওয়া যাবে ফিটাল পার্ট? 20th উইক, 20 সপ্তাহ। যে ফিটাল পার্টটা তাহলে কখন পাওয়া যাচ্ছে অ্যাবডোমেন প্যালপিট করে? সেটা হচ্ছে 20th উইকে। এটা এক নম্বর অ্যাবসলিউট সাইন। 2 নম্বর কি? 2 নম্বর সাইন হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। স্টেথোস্কোপ দিয়ে ফিটাল হার্ট সাউন্ড আমরা পাচ্ছি। এই ফিটাল হার্ট সাউন্ডটা পাওয়াটা খুবই মানে স্কিলফুল, অনেক দেখার পরে এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে আল্ট্রাসাউন্ড এভিডেন্স। হ্যাঁ, এমব্রায়ো আছে, আর্লি পাবো 6th উইকে, 6 সপ্তাহের মধ্যে পাবো ফিটাল, এগুলো পাবো। আর রেডিওলজিক্যালি এটা আমরা সাধারণত ভায়াবেল বেবির ক্ষেত্রে এগুলো আমরা করা হয় না, রেডিওলজিক্যালি এগুলো করা হয় না। তো এগুলো হচ্ছে অ্যাবসলিউট সাইন, অ্যাবসলিউটলি পরে। হ্যাঁ, এরপরে কি প্রিজাম্পটিভ সিমটম অ্যান্ড সাইন। প্রিজাম্পটিভ সাইন কি? যেমন ধরো অ্যামেনোরিয়া আগেই হয়ে গেছে, অ্যামেনোরিয়া। ইনফ্রিকুয়েন্ট মিকচুরেশন জানি, মর্নিং সিকনেস আছে, ফ্যাটিগ আছে, ব্রেস্ট চেঞ্জ আছে, স্কিন চেঞ্জ আছে, কুইকেনিং হচ্ছে, এগুলো হচ্ছে প্রিজাম্পটিভ সাইন। আর তারপরে কি জুপোরাল সাইন, অ্যাবডোমেন এনলার্জ করছে। বেক্সটনিক সাইন, বেক্সটনিক সাইন একটা খুব ইম্পর্টেন্ট সাইন। বেক্সটনিক সাইন হচ্ছে ইরিগুলার ইউটেরাইন কন্ট্রাকশন। এটা থ্রু আউট দ্য প্রেগনেন্সি ইরিগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, এবং ইউটেরাস কী করছে, বেবিকে অ্যাকোমোডেট করার জন্য আস্তে আস্তে তার মাসেলগুলো বাড়ছে, এবং এই যে পেনলেস এগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, হতে হতে এটা আলটিমেটলি এইগুলোই হচ্ছে রেগুলার কন্ট্রাকশন হতে হতে এগুলো ট্রান্সফর্ম হচ্ছে পরবর্তী লেট প্রেগনেন্সিতে, এগুলো লেবার পেনে ট্রান্সফর্ম করছে। এটা বেক্সটনিক সাইন, এটা অনেক আগে থেকেই আমরা পেতে পারি। এক্সটার্নাল ডেভেলপমেন্ট এগুলো একটা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিটাসের একটা আউটলাইনিং আমরা পাবো। তারপরে হচ্ছে সাইজ, শেপ, কনসিস্টেন্সি ইউটেরাসের এগুলো পাবো। জ্যাকুমিয়ার সাইন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট সাইন। গুডেল সাইন্স, 6th উইকেই আমরা এই গুডেল সাইন্সটা পাবো। তার সঙ্গে হেগার সাইন্স বলে একটা সাইন আছে। গুডেল সাইন কিছু না, ইউটেরাসের যে সার্ভিক্সের সফটনেস থাকে, এবং সার্ভিক্সের যেহেতু হিউজ ব্লাড সাপ্লাই আসে, এক্সেসিভ হাইপারেমিক কন্ডিশন থাকে, এখানে সফটনেসটা বেড়ে যায়, এটা গুডেল সাইন পাবে। ওশিয়েন্ডার সাইন 8th উইকে পাবো। এই সমস্ত পিসকাস সাইন যদি ল্যাটারাল ওয়াল অফ দ্য ইউটেরাসে যদি ইমপ্ল্যান্ট হয় কখনো, তাহলে অ্যাসিমেট্রিক্যাল গ্রোথ হবে। অ্যাসিমেট্রিক্যাল গ্রোথ আমরা পাবো, সেটাকে বলে পিসকাস সাইন পাবো। তাহলে এই সাইনগুলো আমরা, ম্যাকডোনাল্ড সাইন, এই সমস্ত সাইনগুলো আছে। এই সাইনগুলো আমরা একটা কনসিডার করে, এই সাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো ওয়েদার প্রেগনেন্সি ইজ নর্মাল অর নট। এবং এই নর্মাল প্রেগনেন্সিতে সাধারণত এই সাইনগুলোর একটা ডেফিনেটিভ একটা চেঞ্জ থাকে, একটা মানে কি বলবো, একটা ফিক্সড চেঞ্জ থাকে। এখান থেকে যখন ডিভিয়েট করে, সেই ডিভিয়েশনটাকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে যেগুলো চেঞ্জেস আসবে, যেমন ধরো কোনো ধরনের অ্যানিমিয়া যদি আসে, অ্যানিমিয়ান প্রেগন্যান্সি হলে, IUGR হলে, এগুলো তার ডিফারেন্ট থাকবে। তারপরে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে টুইন প্রেগন্যান্সি থাকলে এগুলো নর্মাল এনলার্জমেন্টের থেকে এক্সেসিভ এনলার্জমেন্ট হবে। আবার আরেকটা এই সময়ে যেটা হতে পারে সেটা হচ্ছে মোলের মতো একটা প্রবলেম থাকতে পারে, যে তার ইন্টারনাল যেগুলো ইনার সেল, সেই সেলমাসগুলো তার গ্রোথ এগুলো হচ্ছে না, সেগুলো মোল হতে পারে। তাহলে এই যে এই ডেভেলপমেন্টগুলো যদি আমরা জানতে পারি, নর্মাল ফেনোমেননগুলো জানতে পারি, তার থেকে যে ডিভিয়েশন, সে ডিভিয়েশনগুলো আমরা স্টাডি করলেই আমাদের কি কারেকশন করতে হবে, সেই কারেকশনগুলো আমাদের এতে আসবে। কারেকশনগুলো এই কারেকশনগুলো কি করতে হবে, সেই কারেকশনগুলো যদি আমরা করতে পারি,
এবং সে তার পদ্ধতি কী হবে সেগুলো একটা চক আউট যদি করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক কিছু হবে। এখন এই চক আউট করতে গেলে আমাদের কতগুলো প্যারামিটার দরকার, কতগুলো স্টাডি দরকার, এবং স্পন্টেনিয়াস ক্রনিক, কি বলবো, ক্রনিক না, এটা ধারাবাহিক একটা তার সার্ভুলেন্স, তাকে দেখা, তার এক্সামিনেশন করা, এবং তার এক্সামিনেশন করে তার ওয়েলবিংটাকে জানা, ফিটাস অ্যাজ ওয়েল অ্যাজ মাদারের ওয়েলবিংটাকে জানা, এগুলোকে আমরা জানতে পারবো। এখন ফার্স্ট ট্রাইমেস্টারের প্রবলেমগুলো কি হয়? ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যাবর্শন। ফার্স্ট ট্রাইমেস্টারে যে অ্যাবর্শনের কেসগুলো আসে, সেই কেসগুলোর মধ্যে কতগুলো স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, আর কতগুলো তো আমরা জানি যে ইনডিউসড অ্যাবর্শন করতে হয়, কতগুলো লিগ্যাল অ্যাবর্শন করতে হয়, এমটিপি এটসেট্রা। কিন্তু স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে আমরা যদি দেখি, থ্রেটেন্ড অ্যাবর্শন বলে একটা অ্যাবর্শন আছে, যে অ্যাবর্শনটা হচ্ছে, এটা রিকভারি পসিবল, কারণ ড্যামেজটা, সেপারেশনটা ততটা এতে যায়নি, ততটা ড্যামেজ হয়নি, তার ডেভেলপমেন্ট প্রসেসটা ততটা এতে যায়নি, সেখান থেকে আমাদের রিকভারি পসিবল। এবং এই ক্ষেত্রে কি হয়, ইরেগুলার একটা ব্লিডিং হয়, এবং সেখানে দেখা গেল মেন্টাল এক্সারশন, ফিজিক্যাল কোনো এক্সারশন, ব্লিডিং হচ্ছে, স্লাইড সেপারেশন হয়েছে, প্ল্যাসেন্টাল সেপারেশন হয়েছে, এবং সেটাকে যদি ম্যানেজমেন্ট দিতে পারি, এই ম্যানেজমেন্টগুলো মেনলি হচ্ছে রেস্টে থাকা, তার সাইকোলজিক্যাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টোটাল রেস্টে থাকতে হবে, রেস্টে থাকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। কিন্তু এই জায়গাতে মেডিসিন দেওয়ার ক্ষেত্রে, এই সময়ে কিছু আমাদের মেডিসিন ইন্ট্রোডিউস করতে পারি। সিস্টেম্যাটিক কারণে কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা আর্নিক আইজার দিই মেডিসিন। হ্যামারে যদি স্লো প্যাসিভ ওয়েতে হয়, ফসফরাস ওয়ান অফ দ্য মেডিসিন, চায়না, এগুলো ওয়ান অফ দ্য মেডিসিন। আবার অনেক সময় কি হয় যে ব্রিডিংয়ের সঙ্গে গোটা সিস্টেম আনরেস্ট হয়ে গেছে, ব্রিডিংয়ের সঙ্গে তার টোটাল তার যে ফিজিক্যাল চেঞ্জ এমন জায়গায় পৌঁছেছে, একটা প্যারেক্সিক কন্ডিশনে চলে এসছে, সেক্ষেত্রে আমরা বেলেডোনা ইউজ করতে পারি, সিকেল কর, সেপিয়া, এবং এই মেডিসিনগুলো আমরা এই মেডিসিনগুলো আমরা ইউজ করতে পারি। এই যে এই মেডিসিনগুলো আমরা ইউজ করছি, এই মেডিসিনগুলো ইউজ করতে গিয়ে আমাদের জানতে হবে, ফার্স্ট হচ্ছে এর পিছনে কোনো মায়াজমেটিক কজ, অ্যাকিউট মায়াজম বা কোনো ক্রনিক কিছু আছে কি না। সাধারণত এই স্টাডিগুলো আমরা যখন কোনো প্রেগনেন্ট লেডিকে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিতে চাই, মনে রাখবেন প্রেগনেন্সি হওয়ার আগে নন প্রেগনেন্ট স্টেটেও সাধারণত আমরা তার একটা কাউন্সিলিং করে থাকি। সাধারণত সেই সমস্ত মহিলারাই প্রেগনেন্ট স্টেটে আবার হোমিওপ্যাথদের কাছে আসে। অনেক সময় কি হয় যে দীর্ঘদিন ধরে কোনো কারণে প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রেও আমাদের কিছু হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট আমরা অ্যাপ্লাই করি, তার মায়াজমেটিক ট্রিটমেন্ট করে আমরা একটা জায়গায় আনি। কিন্তু এই যে ফার্স্ট ট্রাইমেস্টারের ম্যানেজমেন্টটা নর্মাল স্টেটে কি হয়, অ্যাবর্শন তো একটা ধরে নিলাম যে একটা অ্যাবনর্মাল কন্ডিশন, কোনো একটা অ্যাডভার্স কন্ডিশন, এটাকে মেডিসিন যদি হয় আমাদের কিছু দেব, কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো যদি ম্যানেজমেন্ট দিতে হয়,
মডার্ন মেডিসিন কিছুটা দিতে পারে। আবার ফার্স্ট হচ্ছে কি ভমিটিং, ফার্স্ট সিমটম তো আসে মায়ের অ্যামোনিয়ার সঙ্গে সঙ্গেই ভমিটিং স্টার্ট হয়ে যায়। এই ভমিটিংয়ের যে ম্যানেজমেন্ট, এই ভমিটিংয়ের ম্যানেজমেন্টটা সাধারণত কী কারণে ভমিটিং হচ্ছে। একটা হতে পারে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, মেনলি তো ভমিটিংটা হয় কেন, ভমিটিংটা হয় ফার্স্টলি যে ইমিউনোলজিক্যাল যে চেঞ্জেস আছে, এইচসিজির যে এফেক্ট আছে, মায়ের ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন যে চলে আসছে, সেই ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এই কন্ডিশনটাই হচ্ছে মায়ের ভমিটিং সেন্টারকে একটা এক্সাইট করে রাখে, একটা নসিয়েটিভ কন্ডিশনে চলে আসে। এবং সেই সময়ই কি হয়, মায়ের কার্বোহাইড্রেট ইনটেকটা কমে যায়। এবং কার্বোহাইড্রেট ইনটেক যখনই কমে যায়, কার্বোহাইড্রেট ইনটেক কমে যাওয়া মানেই কার্বোহাইড্রেট কি করে, সাধারণত এই যে নর্মাল অ্যাক্টিভিটি, কথা বলা, চলা, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির জন্য গ্লুকোজ থেকে আমরা এটিপি নিই, শক্তিটা নিই এটিপি। গ্লুকোজ বার্ন করে আমরা এই শক্তিটা পাচ্ছি, কার্বোহাইড্রেটকে বার্ন করে। যদি কার্বোহাইড্রেটটা ইনটেক কমে যায়, কার্বোহাইড্রেট যখনই কমে যাবে ইনটেক, তখনই বডির মধ্যে যে গ্লাইকোজেন আছে সেটা আসবে, এবং বডির মধ্যে গ্লাইকোজেন যখন শেষ হয়ে যাবে তখন বডির মধ্যে প্রোটিন এবং ফ্যাটের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। এখন প্রোটিন এবং ফ্যাট, ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রোটিন হচ্ছে তার যে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা যখন ব্রেকডাউন করে এনার্জি পেতে হবে তখন নাইট্রোজেনের কিছু বাই প্রোডাক্ট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যে নাইট্রোজেনের বাই প্রোডাক্ট এটা আসবে। ফ্যাটকে ভেঙে যদি এনার্জি নিতে হয় তাহলে কিটোন বডিতে আসবে। এখন কিটোন বডি হচ্ছে বাই প্রোডাক্ট। আবার গ্লুকোজ যখন হতো, গ্লুকোজ বার্ন করে যখন শক্তি পেতাম তখন কি হতো, জল এবং কার্বন ডাইঅক্সাইড। এবার দেখে নেন, কার্বন ডাইঅক্সাইড, ওদিকে কিটোন বডি, ওদিকে নাইট্রোজেনের প্রোডাক্ট, নাইট্রোজেনিয়াস সাবস্ট্যান্সেস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের একটা স্যাফোকেটিভ ভূমিকা আছে, কিন্তু এ কোনো ডিস্ট্রয় করে না। কিন্তু নাইট্রোজেনের প্রোডাক্ট, আরও যে প্রোডাক্ট, সেগুলো হার্মফুল। কিটোন বডি, এগুলো বডির ক্ষেত্রে হার্মফুল। এটা হচ্ছে অ্যাসিডোসিস তৈরি করে ব্লাডের মধ্যে, এবং অ্যাসিডোসিস যখনই এক্সেসিভ হয় তখনই আবার ভমিটিং সেন্টার এক্সাইটেড হয়, ভমিটিং হয়। তার মানে মায়ের ইমিউনোলজিক্যাল কারণে নসিয়েটিভ কন্ডিশন হলো, মা কার্বোহাইড্রেট ইনটেক বন্ধ করে দিল। কার্বোহাইড্রেট ইনটেক বন্ধ করে দিল মানে বডির ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিটোন বডি তৈরি হলো এবং নাইট্রোজেনিয়াস প্রোডাক্ট তৈরি হলো। তার ফলে এই প্রোডাক্টটা ব্লাডে অ্যালকালাইসিস তৈরি করলো। অ্যালকালাইসিস কী করলো, অ্যালকালাইসিস আবার ভমিটিং সেন্টারকে এক্সাইট করলো, করে আবার ভমিটিং এক্সেসিভ হলো। এটা হচ্ছে নর্মাল ফেনোমেনন। তাহলে আমাকে ফার্স্ট ট্রিটমেন্ট কি, কার্বোহাইড্রেট ইনটেক করা, কার্বোহাইড্রেট ইনটেকটা গ্যারেন্টি করা। এরপরেও যদি কিছু হয় তাহলে আমাদের মেডিসিন কি, সাধারণত এই সময়ে ডাইজেস্টিভ টিউব মানে মেনলি ইন্টেস্টিন, তার পেরিস্টালটিক মুভমেন্ট কমে যায় ডিউ টু এফেক্ট অফ ওভারিয়ান হরমোন। পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাওয়া মানে দুটো জিনিস হয়, একটা কনস্টিপেশন হওয়া, একটা ভমিটিং হওয়া। তাহলে এই সময়ে পেরিস্টালটিক মুভমেন্টটাকে বাড়াতে পারে আমাদের কিছু মেডিসিন আছে, নাক্স ভূমিকা আছে। আমাদের অন্য কোনো কারণে হলে আর্সেনিকাম অ্যালবাম আছে, ইপিকাক আছে, সিমফোরিকার আছে।
তাহলে এই সমস্ত মেডিসিন, লাইট মেডিসিন আমরা লো ডোজে এগুলো ইউজ করতে পারি, এবং অবশ্যই সাইন অ্যান্ড সিমটম মিললে অন্য মেডিসিনও ইউজ করতে পারি। তাহলে এই যে মেডিসিনগুলো আমরা ইউজ করে এটাকে আমরা ট্যাকেল করতে পারি, কিন্তু এটা বেসিসটা কী হবে, কখন আমরা কি মেডিসিন দেবো, এর বেসিসিটিটা কী হবে। অনেক সময় দেখা গেছে সল্টের অ্যাসিমিলেশন প্রবলেম হচ্ছে, সল্ট খাচ্ছে অথচ দেখা যাচ্ছে সোডিয়াম কমে যাচ্ছে, এই ধরনের একটা পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা ন্যাট্রাম গ্রুপের ড্রাগ ভাবতে পারি, তার সঙ্গে যদি ডাইজেস্টিভ প্রবলেম, ন্যাট্রাম কার্ব, ন্যাট্রাম মিউর এগুলো ভাবতে পারি। স্কিন ইরাপশন এই সময়ে আসতে পারে, সেই স্কিন ইরাপশনের কারণেও প্লাস অ্যালং উইথ স্কিন ইরাপশন ভমিটিং হচ্ছে, এই যদি এগুলো পাই তখন আমরা কিং অফ সোডা সালফারের কথা ভাবতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা ইউজ করব। কিন্তু এই সময়ে আরও কিছু প্রবলেম হাইপারেমেসিস গ্র্যাভিডারামের দিকে ট্রান্সফর্ম হতে পারে। এটা ফার্স্ট ট্রাইমেস্টারের যে এমিটিক গ্র্যাভিডারাম, এমিসিস গ্র্যাভিডারাম, সিম্পল ভমিটিংটা ট্রান্সফর্ম হতে পারে হাইপারেমেসিস গ্র্যাভিডারামে। তখন আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারে নেক্সট ক্লাসে আমরা অবশ্যই কথা বলবো এই বিষয়ে, এই কথাগুলো আরও ডিটেল ইউজ হবে যে সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কি ম্যানেজমেন্ট দিতে পারবো। এবং ফার্স্ট ট্রাইমেস্টারের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের মধ্যে শুধু ভমিটিং না, এর মধ্যে থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, এর মধ্যে ফ্যাটিগনেস থাকতে পারে, এর মধ্যে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ আসতে পারে, এগুলো মেন্টাল কিছু সিমটম আসতে পারে। এই সবগুলোরই আমরা ট্রিটমেন্ট ডিটেল করব। আশা করি এই ট্রিটমেন্ট এই ফার্স্ট ট্রাইমেস্টার ট্রিটমেন্টের যে মেডিসিনাল ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন, এগুলো আমরা আশা করি নেক্সট ক্লাসে একটু আমরা চান্স পাবো আলোচনা করার। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এগুলোর ওপরে গুরুত্ব দেব। এই হচ্ছে আমার বলার। এখন তো সময় হয়ে গেছে, আমি এবারে এটা আমরা শেষ করছি। এবং প্রশ্ন যদি থাকে পরেও করতে পারেন, আমরা এটা আলোচনা করতে পারি।